জানা অজানা। জিন থেরাপি এখন যেমন, জানা অজানায় পরপর 3 দিন শুনবেন এই বিষয়ে। আজ প্রথম পর্ব, বলছেন ড. তুষার চক্রবর্তী। 1909 সালে মানুষের মধ্যে জন্মগতভাবে পাওয়া বিপাকীয় ত্রুটি বিষয়ে গবেষণা করে একটা আস্ত বই লিখেছিলেন স্যার আর্কিবল্ড গারদ। বইটির শিরোনাম ইনবর্ন এরর অব মেটাবলিজম। বলা যায়, জিনগত রোগ সেই প্রথম নির্দিষ্টভাবে চিহ্নিত হল। সিকল সেল অ্যানিমিয়া এক বিশেষ ধরনের বংশগত রক্তাল্পতার ব্যাধি। ইংরেজিতে সিকল মানে কাস্তে। এই রোগে রক্তের লোহিত কণিকা কাস্তের মতো চেহারা নেয়। কেন জানতেন না কেউ। 2 বার নোবেল পুরস্কার জয়ী রসায়ন বিজ্ঞানী লাইনাস পাউলিং দেখালেন এর জন্য দায়ী অণুর গঠনের বিচ্যুতি। বিচ্যুতি ঘটায় রক্তের হিমোগ্লোবিনে একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন। আণবিক স্তরে জিন সংকেতের সামান্য পরিবর্তন যে বংশগত রোগ সৃষ্টি করতে পারে তা এবার প্রমাণিত হল। বংশগত এমন রোগ অনেক। বিকৃত জিনের জন্যই রোগের সৃষ্টি হলে বাইরে থেকে ত্রুটিহীন জিনের অনুপ্রবেশ ঘটিয়ে এসব রোগের জিন চিকিৎসা অর্থাৎ জিন থেরাপির তাগিদ আর স্বপ্ন দেখা শুরু হল 20 শতাব্দীর প্রথম অর্ধে। দ্বিতীয়ার্ধে সেই স্বপ্ন সাকার করার উপায় উদ্ভাবনে সক্রিয় হয়ে উঠলেন বিজ্ঞানীরা, যার ফলে 1970-80 সাল নাগাদ জিন প্রযুক্তির সাহায্যে মানুষের কোষে জিন প্রবেশ করানো ও মেরামতির কারিগরি বিদ্যা বিজ্ঞানীরা হাতে পেলেন। সেদিন সবাই ভেবেছিলেন জিন চিকিৎসার দরজা যেন খুলে গেছে, আর কিছুদিনের মধ্যেই যাবতীয় বংশগতিজনিত রোগ নির্মূল করে ফেলা যাবে। জিন থেরাপি নিয়ে সেই সময় তৈরি হয়েছিল প্রবল উত্তেজনা, যার ফলে আমেরিকা সহ দুনিয়ার দেশে দেশে বিজ্ঞান গবেষণার সরকারি অনুদান বা ফান্ডের একটা বিরাট অংশ জিন থেরাপির পেছনে ব্যয় করা শুরু হল। বড় বড় ফার্মা কোম্পানিও টাকার থলি নিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু জিন থেরাপির নানা বাস্তব সমস্যা ও ঝুঁকি আড়াল করা হচ্ছিল, বড্ড তাড়াহুড়ো করা হচ্ছিল। তাই হিতের বদলে ঘটল বিপরীত। মানবদেহ জটিল, জিনের শারীরবৃত্তীয় কার্যকলাপ আরও জটিল। যেসব ভাইরাস বাহক হিসেবে ব্যবহার করে জিন মানুষের শরীরে বা কোষে প্রবেশ করানো হয়, তাদের নিয়েও আছে অনেক সমস্যা। জিন চিকিৎসার স্থায়ী নিরাময় অধরা থাকছিল। আবার এই ঝুঁকিপূর্ণ চিকিৎসায় কয়েকজন মারাও গেলেন। দ্রুত আশার জায়গায় নেমে এলো প্রবল হতাশা। মানুষ এই চিকিৎসা ও চিকিৎসকদের ওপর ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠলেন। ফলে 20 শতাব্দীর শেষ দিকে জিন থেরাপির ওপর মার্কিন স্বাস্থ্য প্রশাসন কঠোর নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ চাপাতে বাধ্য হল। অতঃপর দ্রুত কমে গেল এই গবেষণার অনুদান। সেই থেকে কতকটা সময় মতো আশা পূরণ করতে ব্যর্থ হবার খেসারত হিসেবে, আবার কতকটা নৈতিক গাফিলতির ফলে জিন থেরাপিতে এলো সার্বিক ভাটার টান। তাই বলে জিন থেরাপি নিয়ে গবেষণা কিন্তু বন্ধ হয়নি। বিজ্ঞানীরাও হাল ছেড়ে বসে নেই। কিছু বিশেষ রোগ, হাতে গোনা কিছু চিকিৎসক, কয়েকটি মাত্র হাসপাতাল এ নিয়ে এখন সাবধানতার সঙ্গে কাজ করছে। যে কয়েকটি রোগে জিন থেরাপির সুযোগ এখন পাওয়া যায়, সেসব অত্যন্ত ব্যয়বহুল। অঙ্কটা ভারতীয় মুদ্রায় 3 কোটি থেকে 15 কোটি টাকা। ইন্স্যুরেন্স কোম্পানিরা এই চিকিৎসার ব্যয়ভার বহন করে না। প্রয়োজন থাকলেও কিছু ধনকুবের ছাড়া জিন থেরাপির পরিষেবার সুযোগ তাই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে বললেই চলে। জিন থেরাপি এখন যেমন প্রথম পর্ব শুনলেন, বললেন ড. তুষার চক্রবর্তী। আগামীকাল সকালে জানা অজানায় এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। জানা অজানা। জানা অজানায় শুনছেন জিন থেরাপি এখন যেমন। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ড. তুষার চক্রবর্তী। জিন থেরাপির ইতিহাস আলো আঁধারিতে আচ্ছন্ন।
এই বিজ্ঞান শুরু থেকেই খানিকটা দুর্ভাগা। প্রচার ও প্রসারের আড়ালে হরেক রকম কেলেঙ্কারি এর সঙ্গে জড়িয়ে গেছে। দৃষ্টান্ত হিসেবে দুটি ঘটনার কথা উল্লেখ করব। প্রথম ব্যাপারটা ঘটেছিল 1980 সালে জিন থেরাপির ইতিহাসে, যা ক্লাইন কেলেঙ্কারি নামে চিহ্নিত। মার্টিন ক্লাইন ছিলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে UCL এর নামী বিজ্ঞানী। গ্লোবিন জিন নিয়ে তার কাজ। থ্যালাসেমিয়া রোগের কারণ গ্লোবিন জিনের ত্রুটি। থ্যালাসেমিয়া আক্রান্ত ইঁদুরে পরীক্ষামূলকভাবে গ্লোবিন জিন প্রবেশ করিয়ে জিন চিকিৎসার মডেল তৈরি ছিল তার গবেষণার লক্ষ্য। খুব যে সাফল্য আসছিল তা নয়, কিন্তু দ্রুত প্রচারের আলোয় আসবার লোভে প্রাতিষ্ঠানিক অনুমতি সম্মতি না নিয়েই তিনি সরাসরি দুজন থ্যালাসেমিয়া রোগীর দেহে গ্লোবিন জিন প্রবেশ করিয়ে জিন থেরাপির পরীক্ষা মানুষে শুরু করে দিলেন। এই আধখ্যাঁচড়া প্রয়াস যথারীতি বিফল হল। ক্লাইনের অনৈতিক ও অবৈজ্ঞানিক কাজে সবাই আঁতকে উঠলেন। তার গবেষণার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হল, কেননা নিরাপদে এই পরীক্ষার জন্য উপযুক্ত জ্ঞান ও পরিকাঠামো তখন মোটেই ছিল না। তা তৈরি হতে লেগেছিল আরও 10 বছর। 1990 সালের 14 ডিসেম্বর আমেরিকায় প্রথম সরকারের অনুমতি নিয়ে মানুষের ওপর জিন থেরাপির পরীক্ষা শুরু করলেন ফ্রেঞ্চ অ্যান্ডারসন। 4 বছরের শিশু আশান্তি ডি সিলভা অ্যাডেনোসিন ডি অ্যামাইনেজ অভাবজনিত সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি বা আডা-স্কিড রোগে ভুগছিল। শরীরে সংক্রামক রোগ প্রতিরোধের ক্ষমতা এই রোগে আক্রান্ত হলে লুপ্ত হয়। জিন থেরাপির চিকিৎসায় সাড়া দিয়ে আশান্তি সুস্থ হয়ে উঠেছিল। ফলে আশার আলো দেখা গেল। আশান্তি এখনও দিব্যি বেঁচে বর্তে আছেন। পেশায় সাংবাদিক। প্রথম সফল জিন থেরাপির সূত্রে ফ্রেঞ্চ অ্যান্ডারসন জিন থেরাপির জন্মদাতার স্বীকৃতি পান। কিন্তু জিন থেরাপির জন্মদাতার এই গৌরব অনেকটাই চাপা পড়ে গেল ভিন্ন এক কেলেঙ্কারিতে। যখন এক শিশুর ওপর যৌন অত্যাচারে অভিযুক্ত হলেন ফ্রেঞ্চ অ্যান্ডারসন, দেবতা থেকে শয়তানে রূপান্তরিত হল তার ভাবমূর্তি। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন। জিন থেরাপির জনকের পাপ জিন থেরাপিকেও অকারণে খানিকটা কলঙ্কিত করল। জিন থেরাপি গবেষণায় অগ্রগতি কিন্তু থেমে নেই। যেসব রোগে জিন থেরাপির অনুমোদন দেওয়া হচ্ছে তাদের মধ্যে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি একটি, আরেকটি হল এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত ত্রুটির জন্য সৃষ্ট রেটিনাইটিস পিগমেন্টোসাজনিত অন্ধত্ব। প্রত্যেক বছর কয়েকটি নতুন রোগে সাফল্যের সম্ভাবনা বিচার করে অল্প কিছু রোগীর ওপর শর্ত সাপেক্ষে জিন থেরাপি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞানী ও চিকিৎসকেরাও জিন চিকিৎসা ও গবেষণায় উৎসাহী। তাই জিন চিকিৎসা নিয়ে সমস্যা থাকলেও তা নিয়ে নিরন্তর গবেষণা হয়ে চলেছে। জিন থেরাপির একটা বিরাট অগ্রগতি বা উল্লম্ফন ঘটেছে অতি সম্প্রতি। ফলে জিন থেরাপি হয়ে উঠেছে অনেক বেশি নিখুঁত। জিন এডিটিং বা জিন সম্পাদনা হিসেবে নতুন পদ্ধতিটি পরিচিত। উদ্ভাবক 2 মহিলা বিজ্ঞানী জেনিফার ডুডনা এবং এমানুয়েল শার্পেন্টার দুজনেই 2020 সালে এই উদ্ভাবনার জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন। এই প্রযুক্তিতে জিনের ত্রুটি মেরামত বা সম্পাদনা করে খারাপ জিনকে ভালো করে ফেলা সম্ভব। একে বলা হয় ক্রাসপার-কাস9 সিস্টেম। উদ্ভিদ, প্রাণী, মানুষ সর্বত্র একে ব্যবহার করা চলে। এই পদ্ধতি ব্যবহার করে জিন থেরাপি এক সম্ভাবনাময় নতুন পর্বে এখন প্রবেশ করছে। জিন থেরাপির সর্বাধুনিক গবেষণা সরকারি সাহায্যে এখন শুরু হতে চলেছে ভারতেও। জিন থেরাপি এখন যেমন দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ড তুষার চক্রবর্তী। আগামীকাল সকাল 8টায় এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব। জানা অজানা। জানা অজানায় শুনছেন জিন থেরাপি এখন যেমন, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ড তুষার চক্রবর্তী। পারিবারিক ইতিহাসের সূত্রে বংশগত রোগের পূর্বাভাস কোনো কোনো ক্ষেত্রে আঁচ করা যায়। সেখানে সতর্কতা ও প্রস্তুতির খানিক সুযোগ থাকে। এমনকি ভ্রূণাবস্থায়
বংশগত রোগ হবে কিনা তা জেনেও নেওয়া সম্ভব। থ্যালাসেমিয়া ও আরও কিছু রোগে বিয়ের আগে পাত্রপাত্রীরা দুজনেই ত্রুটিপূর্ণ জিনের বাহক কিনা তা দেখে নেওয়ার ব্যবস্থা ও আইন আমাদের দেশে আছে। ভবিষ্যতে জিনবিন্যাস জেনে জিনগত রোগের ঝুঁকি হয়তো অনেকটা কমিয়ে ফেলা যাবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। বিনা মেঘে বজ্রপাতের মতো অনেক ক্ষেত্রেই পূর্বাভাস ছাড়া আচমকা শৈশব, কৈশোর, যৌবন বা আরও বেশি বয়সে জিনগত রোগ ধরা পড়তে পারে। তাই জিন থেরাপির প্রয়োজন থেকেই যাচ্ছে। আজকাল বেশিরভাগ পরিবারে সন্তান সংখ্যা 1-2। সেই সন্তানের জেনেটিক রোগ ধরা পড়লে বাবা মা যে কোনো মূল্যে চিকিৎসা পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, কিন্তু এই চিকিৎসা দুর্মূল্য ও দুষ্প্রাপ্য। ভারতে জিন থেরাপির সুযোগ, পরিকাঠামো ও আইন কানুন কোনোটাই না থাকায় আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা আমেরিকা, ইসরায়েল বা এমন কোনো দেশে যান যেখানে ওই রোগের জিন থেরাপির সুযোগ আছে, ঠিক যেমনটা ঘটেছিল উদিতি সারাফের ক্ষেত্রে। রাজীব ও সোনাম সারাফের একমাত্র কন্যা উদিতি। ছটফটে, চঞ্চল, বুদ্ধিমতী উদিতি ছিল বাবা মার নয়নের মণি। 9 বছর বয়সে একটু একটু করে স্নায়বিক রোগের লক্ষণ দেখা দিল। বাবা মা উঠে পড়ে লাগলেন মেয়েকে সুস্থ করার জন্য। আয়ুর্বেদ, বিশেষ খাবার, ওষুধ দেশে বিদেশে খুঁজেছেন। তারপর সেরা চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। সেখানে উদিতির সম্পূর্ণ জিনোম নির্ণয় করে ধরা পড়ল একটিমাত্র জিনে একটিমাত্র অক্ষর জি থেকে এতে বদল হবার ফলে সে ভুগছে বিশেষ এনসেফালোপ্যাথি রোগে। এই রোগ খুব কম দেখা যায়। 2020 সালে জিন এডিটিংয়ের উদ্ভাবনা জানা মাত্র উদিতির বাবা মা মেয়ের জিনের ত্রুটি এই প্রক্রিয়ায় সারাতে চাইলেন। এমন সময় শুরু হলো কোভিড মহামারী। আমেরিকা ছেড়ে ভারতে আসতে বাধ্য হলেন সারাফ পরিবার। উদিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। দেশেই খুঁজতে থাকলেন অভিজ্ঞ বিজ্ঞানী যারা জিন থেরাপি করতে পারে। ব্যয়ভার সারাফ বহন করবেন। নয়াদিল্লিতে CSIR এর IGIB-তে খোঁজ পেলেন বিজ্ঞানীর। তারা উদিতার চিকিৎসা করতে 6 মাস সময় চেয়েছিলেন। প্রথমে ইঁদুরের ওপর পরীক্ষা করে তারপর উদিতার জিন থেরাপি শুরু করতে। শুরু হলো সময়ের সঙ্গে দৌড়। 6 মাসের আগেই 4 মাসের মাথায় উদিতা মারা গেলেন। ভারতে জিন থেরাপির এই চিকিৎসার প্রয়াস সারা বিশ্বের নজর কেড়েছিল। উদিতা অনেকের মধ্যে একটি উদাহরণ। ভারতে জিন থেরাপির মুখাপেক্ষী এমন রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। সংবাদ মাধ্যমে নিয়মিত এমন খবর প্রকাশিত হয়। ভারতে ICMR এবং জৈব প্রযুক্তি দপ্তর DBT জিন থেরাপিতে স্বাবলম্বী হবার সিদ্ধান্ত নিয়ে 2019 সালে জাতীয় নির্দেশিকা তৈরি করে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সিকল সেল অ্যানিমিয়া বেশি। এই রোগের জিন থেরাপিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভারতে এই প্রযুক্তি যারা জানেন তাদের সম্মিলিত করে পরিকাঠামো তৈরি হচ্ছে। চলছে প্রস্তুতি। মহাকাশ প্রযুক্তির মতো সবচাইতে কম খরচে জিন থেরাপি আনতে চলেছে ভারত, যাতে মানুষ বিনা খরচে জিন থেরাপি পেতে পারে। জিনগত রোগ গরিব বড়লোক সবার হয়। খরচ কমিয়ে ভারত জিন থেরাপিকে যাদের প্রয়োজন তেমন সবার কাছে পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 এপ্রিল 2024 বম্বে IIT-তে দেশের প্রথম ক্যান্সার রোগে জিন থেরাপি কেন্দ্রের উদ্বোধন করেছেন। এখানে জিন থেরাপির CAR-T পরিষেবা দেওয়া হবে, যেটা একটি অত্যাধুনিক চিকিৎসা। আর আগামী বছর সিকল সেল অ্যানিমিয়ায় ভুগছেন এমন আদিবাসীদের জিন থেরাপিও শুরু হবে। জিন থেরাপি এখন যেমন তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর তুষার চক্রবর্তী। আকাশবাণী, কলকাতা।